Side. That's 4. And that'll do it. বিশ্ব আসর থেকে মাশরাফি বাহিনীর বিদায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে 3 উইকেটে হারল বাংলাদেশ। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার। কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। সহিংসতা হলে দায় নিতে হবে পুলিশ ও রিটার্নিং অফিসারকে, বললেন সিইসি। ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধে নবনিযুক্ত গভর্নরের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের নির্বাহীদের বৈঠক। নিরাপত্তার ঝুঁকি কমাতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত। বাংলাদেশে 2টি গভীর সমুদ্র বন্দর নির্মাণে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন, জানালেন রাষ্ট্রদূত। বললেন চলতি বছরই এদেশে বিনিয়োগ বাড়বে। আগ্রহ দেখালো ভারতও। এবং লুইকানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশার সন্ধান ফিরিয়ে আনা হবে 1.5 মাসের মধ্যে, জানালেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। শুরুতে ওয়ার্ল্ড টি20-র খবর। টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত 3 উইকেটে হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল। এই জয়ে আসরে টিকে থাকল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে মাহমুদুল্লাহর দুর্দান্ত ইনিংসে 5 উইকেটে 156 রান করে বাংলাদেশ। জবাবে 9 বল বাকি থাকতেই 7 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বেঙ্গালুরু থেকে মিজানুর রহমান মিটুর ক্যামেরা আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। স্থানীয় তাসকিনের আঘাত শুয়ে ওঠার আগে ক্রিকেট বিধাতার নিষ্ঠুরতায় ম্যাচের দিনে তামিমের অসুস্থতার খবর যেন আহত বাগেদের গায়ে কাটা গায়ে নুনের ছিটা। এমন অবস্থায় অধিনায়ক মাশরাফি টানা 7ম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই দলীয় 2 রানে হারাতে হয় টানা ব্যর্থতার বৃত্তে পাক খাওয়া সৌম্য সরকারকে। সাব্বিরের ব্যাটিং অ্যাকশন থেমেছে ব্যক্তিগত 12 রানে। ওপেনিং এর সুযোগ পেয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসা মিঠুন থেমেছেন ব্যক্তিগত 23 রানে। শুভাগত শুরুটা করেছিলেন উড়িয়ে আর গড়িয়ে, কিন্তু তাকেও থামতে হয়েছে ব্যক্তিগত 13 রানের ঘরে। এরপর স্পটলাইটে সাকিব আল হাসান। অজি বোলারদের বেশ শাসন করেছেন তিনি। বন্ধু তামিমের অভাব মেটানোর প্রতিজ্ঞায় দারুণ ব্যাট করছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, কিন্তু অ্যাডাম জাম্পার দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন 33 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। এরপর বাকিটা সময় অজি বোলারদের ওপর ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগের দিনের কষ্ট পুষিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ান বোলারদের পিটিয়ে। সাথে দারুণ এক দর্শন মিলেছে চেন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে। তা হলো প্রত্যাশা অনুযায়ী কলকাতার ইডেনে দর্শকরা টাইগারদের সমর্থন দিতে প্রতারণা করলেও বেঙ্গালুরুর ক্রিকেট পিয়াসীরা ঠিকই গলা ফাটিয়েছে বাংলাদেশের পক্ষে। আর তাতেই উজ্জীবিত হয়ে মাহমুদুল্লাহর চকচকে 49 আর মুশফিকের 15 রানে চড়ে চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। কতদিন পর ওপেনিং এ বল হাতে দৌড়ালেন মাশরাফি তা হয়তো নিজেও জানেন না। কারণ একটাই, তাসকিন নেই। ছোট ভাইয়ের অভাবটা ছাপিয়ে যেতেই ম্যাচ করেছেন প্রথম ওভার। তবে উসমান খাজা আর ওয়াটসন জুটির ব্যাটিং চোখ রাঙিয়েছে বেশ। তবে মুশফিকের দক্ষতায় ব্যক্তিগত 21 ও দলীয় 62 রানে আউট হন ওয়াটসন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ক্যারিয়ারে মেডেন 50 হাঁকিয়ে 58 রানে থামেন খাজা। এর পরপরই মুস্তাফিজ বোল্ড করেন অধিনায়ক স্মিথকে। পরে ম্যাক্সওয়েলের দাপট থামিয়ে জয়ের দারুণ স্বপ্ন দেখান সাকিব আল হাসান, কিন্তু নিজেদের ভুলে সেই স্বপ্ন আর বাস্তবতার মুখ দেখেনি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, বেঙ্গালুরু, ভারত। মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। সোমবার সকাল থেকেই প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচন সামগ্রী তুলে দেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করেছেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। আমাদের ব্যুরো প্রতিবেদক পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশালের সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচনী সামগ্রী সংগ্রহ করতে জড়ো হন প্রিজাইডিং অফিসাররা। পরে পর্যায়ক্রমে তাদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। প্রথম ধাপে বরিশাল বিভাগের 271টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা 41,02,049 জন, আর কেন্দ্রের সংখ্যা 5,058টি। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচনী সকল সরঞ্জাম আমরা প্রিজাইডিং অফিসারের কাছে আজকে তুলে দিলাম। প্রতি ইউনিয়নে একটি করে মোবাইল ফোর্স আছে,
3টি ইউনিয়নে একটা করে স্ট্রাইকিং ফোর্স আছে। প্রতি উপজেলায় 4 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, র্যাব আছে, বিজিবি আছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার 10টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার, বাক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। আর এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন আনসার ভিডিপি সদস্যরা। প্রতিটা ইউনিয়নে 2টি করে পুলিশের মোবাইল টিম কাজ করবে কালকে। তো আমি আশা করি আমাদের আগামীকালকের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। খুলনায় সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে যৌথ বাহিনীর মোট 20 জন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোবাইল টিম রয়েছে পুলিশের, এছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স রয়েছে। আর প্রতি কেন্দ্রে পুলিশের 3 জন সদস্য এবং আনসারের 17 জন সদস্য, মোট 20 জন সদস্য প্রতিটা কেন্দ্রে রয়েছে। প্রথম ধাপে সিলেটের একটি উপজেলার 4টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সকালে গাড়ির সংকট দেখা দেয় নির্বাচনী সরঞ্জামগুলি কেন্দ্রে পৌঁছাতে কিছুটা সময় লাগে। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। প্রশাসনের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব না থাকায় নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার বিকেলে রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনে কোনো কেন্দ্রে সহিংসতা হলে দায় নিতে হবে পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের। কোন ভোট কেন্দ্রের ভোট গ্রহণে অনিয়ম হলে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়ী করা হবে। এছাড়া কোথাও আইন শৃঙ্খলাজনিত বিষয়ের অবনতি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বে থাকবেন তাদেরকে দায়ী করা হবে। আমরা যাদের মাধ্যমে কাজ করি এই সমস্ত নির্বাচনে বেশিরভাগই কিন্তু আমরা অন্য ডিপার্টমেন্টের লোকের উপরে নির্ভর করছি। তাদেরকে আমরা খুব স্বল্প সময়ের জন্য ট্রেনিং দিই, তাদের উপরে আমাদের অতটা কর্তৃত্বও নেই। সেখান থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা কিংবা আমরা যে মাত্রায় চাই সেই মাত্রায় আমরা পাই না। এই জন্যই এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবিরের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। এ সময় অনিয়ম ও দুর্নীতি বন্ধের মাধ্যমে ব্যাংকিং খাতের উন্নয়নে কাজ করার পাশাপাশি সুইফট কোড মেসেজিং সিস্টেমের নিরাপত্তার জোরদার করার কথা জানিয়েছেন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা। সোমবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত গভর্নর ফজলে কবিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আসেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা। এ সময় ব্যাংকিং খাতের ঝুঁকি কমানোর বিষয়ে গভর্নর ও ডেপুটি গভর্নরদের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমাদের গভর্নর এবং ডেপুটি গভর্নর মহোদয়ের ছোট্ট একটু আলোচনা হয়েছে এবং সমস্ত ঝুঁকি এটি যাতে কমানো যায় সেই পয়েন্টে সকল ব্যাংক আসলে এই সহযোগিতা অব্যাহত রাখবে। সৌজন্য সাক্ষাৎ শেষে নতুন গভর্নরকে দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার কথা জানান ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সুইফট কোডের ব্যবহারে সতর্কতা ও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তারা। সুইফটের যে হার্ডওয়্যার আছে বা সুইফট মেশিনটাতে এখানে অন্য কেউর জন্য প্রবেশিকা না থাকে, প্লাস অন্য কোনো ইন্টারফেস না থাকে, এগুলি আমরা সম্পূর্ণ সেপারেট করার নির্দেশনা কালকে দিয়েছি যে এটাকে আমরা আমাদের ফিল্ড পর্যায়ে ব্রাঞ্চগুলিতে ইতিমধ্যে আমরা লোকও পাঠাচ্ছি, দেখতেছি যে কোনো ওই সুইফটের মেশিনের রুমে অন্য কেউ যাতায়াত করছে কিনা বা অন্য কিছু আছে কিনা। এদিকে সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয় পরিদর্শন করে সিআইডির একটি প্রতিনিধি দল। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। চীনা ব্যবসায়ী কিম সোইন অং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সের পাচার ও লোপাটের মূল হোতা হিসেবে বলা হচ্ছে এই ব্যক্তিকেই। অর্থ চুরির ঘটনায় আরেক অভিযুক্ত মায়া দেগুইতোকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন ধারণা ফিলিপিন্সের সিনেট সদস্য সের্গে ওসমেনার। মাত্র 10 বছর বয়সে চীন থেকে ফিলিপিন্সে এসে টোবাকো কোম্পানির সামান্য চাকরি থেকে অবৈধ ব্যবসায় জড়িয়ে বিস্ময়কর উত্থান ঘটে এই চীনা নাগরিকের। দর্শক দেখুন এজি মাহমুদের রিপোর্টে।
Senate investigation noong taong yon, walang 15 বছর আগেই ফিলিপিন্সের সিনেটের মুখোমুখি হন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচার ও লোপাটের মূল হোতা এই কিম সিং ওং। 2001 সালের 23 আগস্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অবৈধ মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। কিন্তু প্রেসিডেন্সিয়াল এন্টি অর্গানাইজড ক্রাইম টাস্ক ফোর্সের হাতে কোনো জোরালো প্রমাণ ছিল না কিমকে আটকানোর। ফিলিপিন্সে ড্রাগ লর্ড হিসেবে উত্থান ঘটে কিম ওং নামের এই চীনা ব্যবসায়ী। মাত্র 10 বছর বয়সে চীন থেকে ফিলিপিন্সে আসেন কিম ওং। কলেজের পড়াশোনা ছেড়ে একটি টোবাকো কোম্পানির এজেন্টের চাকরি নেন কিম। খুব কম সময়ের মধ্যে গার্মেন্টস ব্যবসার পাশাপাশি ম্যানিলাতে 3টি নামিদামি রেস্টুরেন্টও খুলে বসেন কিম। ফিলিপিন্সে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচারের পুরো ঘটনার পরিকল্পনা ও সমন্বয়কারী চীনাই ব্যবসায়ী এমন ইঙ্গিত সিনেটের। আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোকে সিনেটের রুদ্ধতার শুনানি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই এমন ধারণা সের্গিও ওসমেনার। চুরির পুরো ঘটনার একজন সমন্বয়কারী ছিলেন, মনে হচ্ছে কিম ওংই সেই ব্যক্তি। তবে এ বিষয়ে তার নিজ বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে। দেয়া তথ্য অনুযায়ী কিম ওং এর নির্দেশে আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখায় 5টি জাল অ্যাকাউন্ট খোলেন দেগুইতো। মায়া দিগৈতো এবং কিম ওং আগে থেকেই পরস্পর পরিচিত। মিদাস হোটেলে এক বৈঠকে জাল 5টি অ্যাকাউন্ট খোলার জন্য মায়াকে ভুয়া 5 ব্যক্তির নাম ঠিকানা দেন কিম ওং। এরপর ওই অ্যাকাউন্টগুলোতে 8 কোটি 10 লাখ ডলার আসার পর সেগুলোকে পেসোতে রূপান্তরের জন্য ফিল রেমকে ব্যবহারের পরামর্শ দিয়েছিল এই কিম ওং। গেল 4 মার্চ থেকে ওং চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। ফিরে এলেই তাকে সিনেট কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ব্লু রিবন কমিটির সদস্যরা। এজি মাহমুদ, সময় সংবাদ। প্রবাসের সময় আরো থাকছে, স্মৃতি বিজড়িত এফডিসিতে চিত্রনায়িকা দিতিকে শেষ বিদায় জানালেন শিল্পী ও কলাকুশলীরা। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে দাফন। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। রপ্তানিমুখী শিল্পকে গুরুত্ব দিয়ে জাতীয় শিল্পনীতি 2016 এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে গার্মেন্টস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। 2010 সালে গৃহীত শিল্পনীতির কিছুটা সংস্কার করে নতুনভাবে এই শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। এতে 50 কোটির বেশি বিনিয়োগ ও 300 জনের বেশি শ্রমিক কাজ করলে তাকে বৃহৎ শিল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি হাইটেক ও সৃজনশীল শিল্পে বিনিয়োগের হার ও কর্মরত শ্রমিকের সংখ্যা নতুন করে নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান। 5টা ক্যাটাগরি করা হয়েছে। উচ্চ অগ্রাধিকার যেগুলো সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে, আর তার নিচে হলো অগ্রাধিকার প্রাপ্ত খাত। যেমন ধরুন কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, তৈরি পোশাক শিল্প, এগুলো উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাতের মধ্যে। আর শুধু অগ্রাধিকার প্রাপ্তের মধ্যে যেমন আছে প্লাস্টিক শিল্প, তারপরে জনসম্পদ, বৈদেশিক কর্মসংস্থান, জাহাজ নির্মাণ শিল্প, এই জাতীয়। মানহানি মামলায় জনকণ্ঠের সম্পাদক সহ 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার আদালতে হাজিরের তারিখ থাকার পরও হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। অবসরের পর বিচারপতিদের রায় লেখা নিয়ে গত 4 ফেব্রুয়ারি জনকণ্ঠের সম্পাদকীয় পাতায় একটি লেখা প্রকাশ হয়। এর মাধ্যমে বিচারকদের অবমাননা করা হয়েছে উল্লেখ করে 21 ফেব্রুয়ারি জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ সহ 3 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ঢাকা মেট্রো বারের বিএনপির সাবেক সভাপতি আরফান উদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে 21 মার্চ আদালতে উপস্থিতির জন্য দিন ধার্য করেন। তবে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সভাপতি লুই আই কানের করা জাতীয় সংসদ কমপ্লেক্সের মূল নকশার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী গোলাম নাসির। তিনি জানান, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই নকশা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে দেশে আনা হবে। এজন্য সব ধরনের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে সেগুন বাগিচার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। আর জানাচ্ছেন আফজাল হোসেন।
সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনী নির্মাণের উদ্যোগ নেওয়ার পর বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ আসলে আলোচনায় আসে সংসদ ভবনের স্থপতি লুই আইকানের মূল নকশার বিষয়টি। এছাড়া মূল নকশার বাইরে স্পিকার, ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে একটি মামলাও উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এমন প্রেক্ষাপটে গত বছরের 4 নভেম্বর লুই আইকানের মূল নকশা দেখতে চায় আপিল বিভাগ। সরকারের খোঁজ করতে থাকে মূল নকশাটি। সোমবার স্থাপত্য অধিদপ্তর জানায় লুই কানের সংসদ ভবন সম্পর্কিত 853টি নকশা ও ছবির খোঁজ পাওয়া গেছে। 853টা স্থাপত্য নকশা আছে তাদের কাছে, 853 900টি ফটোগ্রাফিক ডকুমেন্ট আছে এবং লুই কান যে মাস্টার প্ল্যানগুলো করেছে সেই মাস্টার প্ল্যানগুলোর অনেকগুলো ছবি আছে তাদের কাছে। তিনি জানান, সংসদ ভবনের নকশার ক্ষেত্রে লুই কানের বকেয়া টাকা এবং নকশাগুলোর অনুলিপি পেতে টাকা দাবি করেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, যা পরিশোধ করে 1.5 মাসের মধ্যে নকশাটি দেশে আনা হবে। লুই কানের কিছু টাকা বাংলাদেশ সরকারের কাছে বাকি ছিল, বাংলাদেশ সরকারকে দেওয়ার জন্য প্রস্তুত। কাকে দিবে, কোন অবস্থাতে দিবে, কারণ লুই কানের ফার্ম নেই। তো এখন আমরা যখন পুরো নকশাটা চেয়েছি তখন তারা বলেছেন যে লুই কানের ফার্মের কাছে যে পরিমাণ টাকা একটু পাওনা ছিল সেই টাকাগুলো যদি শোধ করে দেওয়া হয় তাহলে জাতীয় সংসদ সচিবালয়ের যে খসড়া নকশা কান করে রেখেছিলেন সেইগুলো তিনি দিতে পারবেন। এদিকে আগামী 23শে মার্চ সংসদ ভবনের মূল নকশা আদালতে দাখিলের দিন ধার্য রয়েছে। ওই দিন নকশা দাখিলের সময় পেছানোর আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পায়রা ও সোনাদিয়া বাংলাদেশের দুটি গভীর সমুদ্র বন্দর নির্মাণেই আগ্রহ রয়েছে চীনের। এমনকি অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে এ নির্মাণ কাজে অংশ নিতেও তাদের আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং। 2 বছর ধরে এদেশে বিনিয়োগ কমে এলেও চলতি বছর দৃশ্যমান অগ্রগতির আশাবাদ জানিয়েছেন তিনি। সোমবার সকালে রাজধানীতে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকেবের আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীন, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ব অর্থনীতির 15%। সভ্যতার 500 বছর বহনকারী দেশটির সঙ্গে গত 4 দশক ধরেই শক্ত অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলেছে বাংলাদেশ। এদেশে বিদেশি বিনিয়োগের বড় একটি অংশ আসে চীন থেকে, কিন্তু গত 2 বছর সেই বিনিয়োগ হঠাৎ কমে গেছে। পাকিস্তান, চীন, কাজাখিস্তানের মতো দেশে যেখানে বাড়ছে চীনের বিনিয়োগ, সেখানে ভূ রাজনীতিতে শক্তিশালী বাংলাদেশে কেন কমছে, এমন প্রশ্নের জবাবে আশার কথাই শোনালেন চীনা রাষ্ট্রদূত। প্রয়োজন থেকেই বিনিয়োগের প্রশ্নটি আসে। মানছি যে বাংলাদেশে বিনিয়োগ কম হচ্ছে, কিন্তু এবছর সেটা বাড়বে। কত পরিমাণ বাড়বে সেটা বলতে না পারলেও আশ্বস্ত করছি বিনিয়োগের দৃশ্যমান পরিবর্তন আসবে। শুরুতে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীন আগ্রহ দেখালেও সরকারের অগ্রাধিকার বিবেচনায় বর্তমানে পায়রা সমুদ্র বন্দর নির্মাণেও আগ্রহ রয়েছে চীনের। পায়রা কিংবা সোনাদিয়া হোক, সমুদ্র বন্দর বাংলাদেশেরই থাকবে। আমরা এটা নিয়ে যাব না, শুধু নির্মাণ কিংবা পরিচালনা পর্যায়ে আমরা যুক্ত হতে চাই। এমনকি অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আমরা আগ্রহী। পশ্চিমা বিভিন্ন দেশ বাংলাদেশের সন্ত্রাসবাদের ঝুঁকি নিয়ে যেখানে উদ্বেগ প্রকাশ করছে, সেখানে ব্যক্তিগতভাবে এদেশকে নিরাপদ মনে করেন এই কূটনৈতিক। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের পায়রা বন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে ভারত। সোমবার বিকেলে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এই আগ্রহের কথা জানান। এ সময় দেশের চট্টগ্রাম, মংলা, আশুগঞ্জ ও পানগাঁও বন্দর ব্যবহারের পাশাপাশি দুদেশের মধ্যে কোস্টাল জাহাজ এবং ক্রুজ সার্ভিস চলাচলের বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া 14 এপ্রিল থেকে ভারতের মুম্বাইয়ে মেরিটাইম ইন্ডিয়া সামিটে অংশ নেওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে নৌমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার ব্যবস্থার উন্নয়নে দায়িত্ব পাওয়া ব্রিটিশ কোম্পানি রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেডের সঙ্গে 2 বছর মেয়াদী চুক্তি সই করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সোমবার বিকেলে সিভিল এভিয়েশনের সদর দপ্তরে এ চুক্তি হয়। সিভিল এভিয়েশনের পক্ষে শাহজালাল বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম ও রেডলাইনের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও পলস মিশন চুক্তিতে সই করেন। প্রতিষ্ঠানটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা তদারকি, পরামর্শ প্রদান সহ স্কিনারদের প্রশিক্ষণ দেবে। 6 মাস পর চুক্তি পর্যালোচনা করা হবে। চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জানান,
চুক্তির মধ্য দিয়ে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খুব দ্রুত আন্তর্জাতিক মানে পৌঁছাবে এবং বাংলাদেশ থেকে কার্গো বিমান পরিবহনের উপর যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। আমাদের যে 31 মার্চের যে একটা ডেডলাইন আছে এর আগেই আমরা 100% ডিপ্লয় করে কাজ শুরু করব। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা, আর একটা হচ্ছে সাস্টেনেবিলিটি অর্থাৎ টেকসই যে জায়গাটা। তা আমরা আশা করব যে এই চুক্তির মধ্যে দিয়ে যে পরামর্শ সেবা তারা প্রদান করবেন, আমরা এই ধারাবাহিকতা এবং টেকসইতা আমরা আনবো এবং আমাদের সিকিউরিটি সিস্টেম নিশ্চিতভাবে আমাদের আন্তর্জাতিক বান্ধবী জায়গায় যাবে। কার্গোর উপরে আমাদের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা তো দূর হবেই। আমরা আশা করব যে এটা কেবলমাত্র যুক্তরাজ্য নয়, একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র যারা রয়েছেন সবাই এর দ্বারা সন্তুষ্ট হবেন। প্রবাসের সময় আরো থাকছে, নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুবিধা নিশ্চিতে সিটি আইডি চালু করলেন মেয়র। বাংলাদেশিদের এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর পরামর্শ ইমিগ্রেশন কর্মকর্তার। বিএনপির কাউন্সিলে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধ, জামায়াতের সঙ্গে জোট ও জঙ্গিবাদ নিয়ে বেগম জিয়ার রহস্যময় নীরবতাই প্রমাণ করে তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাসদ কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। বেগম খালেদা জিয়া জঙ্গিবাদ সম্পর্কে, যুদ্ধ অপরাধ সম্পর্কে, জামাত সম্পর্কে, আগুন সন্ত্রাসী সম্পর্কে নীরবতা পালনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য উনি বিপজ্জনকই থেকে গেলেন। এটাই প্রমাণ করলেন উনি বদলাননি, শোধরাননি। আগামী নির্বাচন ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া যে বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ তা বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিএনপির কাউন্সিলের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ম্যাডামের একটি বক্তব্যকে তারা বিকৃত করে সেটা জাতিকে বিভ্রান্ত করবার জন্য তারা এমন সব কথা বলছেন যা গণতন্ত্রকে আরো কণ্ঠকাকীর্ণ করছে। তার বক্তব্যের সময় তিনি যেটা বলেছিলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে চাই, অর্থাৎ নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাই আমরা চাই। এবং সেই সময়ে সেই নিরপেক্ষ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না, এটাই আমাদের আশা, তার আশা। অর্থাৎ তিনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় সহযোদ্ধা দিতিকে বিদায় জানালেন তার দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী ও স্বজনরা। সোমবার সকালে এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে চিত্রনায়িকা দিতির মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। সোমবার সকাল 9:30টার দিকে গুলশানের বাসা থেকে দিতির মরদেহ নিয়ে আসা হয় তার সোনালী দিনের কর্মস্থল এফডিসিতে। 80-র দশকের সারা জাগানো এই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন সংস্কৃতি মন্ত্রী, চলচ্চিত্র অঙ্গনে দিতির সহকর্মীরা। দীর্ঘদিনের সহযোদ্ধাকে অকালে হারানোর বেদনা ছিল সবার কণ্ঠে। ভালো মানুষ ছিল, ভালো অভিনেত্রী ছিল, সবচেয়ে বড় আমার সন্তান ছিল। চলেন আমরা সবাই মিলে দোয়া করি, এখানে আর কিছু বলার নেই। আমি সবচেয়ে বড় কষ্টের যে আমি আমার সন্তানকে হারিয়েছি। নীতিবান একটা মেয়ে ছিল দিতি, সত্যি কথা। আমি দিতির আত্মার শান্তি কামনা করছি। সহশিল্পী হিসেবে অমায়িক ছিল এবং তার সাথে যারাই কাজ করেছেন তারা সকলেই তার কাছ থেকে সর্ব ধরনের সহযোগিতা পেয়েছেন। যে কোনো একটা ফ্লোর বরাদ্দ করা উচিত তার নামে, তাহলে আমরা সারা জীবন বা আমরা মরে যাওয়ার পরে আগামী প্রজন্ম তারা স্মরণ করতে পারবে। আমি তার যতটুকু সংসর্গ পেয়েছি, যার সঙ্গে যতটুকু কাজ করার সুযোগ হয়েছে, তাতে দেখেছি যে অভিনয়কে তিনি যেমন একদিকে হৃদয়ে ধারণ করেছিলেন, আরেকদিকে কিন্তু তিনি হৃদয়ে ধারণ করেছিলেন বাংলাদেশ। শ্রদ্ধা জানানো শেষে শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের জন্য দোয়া চান দিতির মেয়ে। কখনো যদি ভুল করে উনি কিছু যদি কাউকে দুঃখ দিয়ে থাকে বা কোনো কারণে যদি কারো কোনো ছোটখাটো কমপ্লেইন যদি থাকে তার প্রতি, প্লিজ আপনারা ওনাকে মাফ করে দিবেন। 2 দশকেরও বেশি সময় ধরে প্রায় 2 শতাধিক চলচ্চিত্র এবং নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী।
সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন খ্যাতিমান এই নায়িকা। রোববার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত এই গুণী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। স্বামীর ঢেলে দেয়া গরম পানিতে স্ত্রীর শরীর ঝলসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর উত্তর বাড্ডায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, স্ত্রীর নূরজাহান আক্তার পূর্ণিমা সকালে তার বাসায় রান্না করছিলেন। এ সময় স্বামীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চুলাতে ফুটতে থাকা গরম পানি উঠিয়ে স্বামী মিজানুর রহমান তার শরীরে ঢেলে দেয়। স্বজনদের অভিযোগ, এ সময় পূর্ণিমার দিকে চাকু নিয়ে তেড়ে আসে তার স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তর্কাতর্কি চাকরি নিয়ে আমি বলছি যে আমি চাকরি রিজাইন দিছি, তো আমি আবার আমারই ঢাকা চেন হোটেল ওখানে আমার চাকরি হয়েছে, আমার যাইতে দেয় নাই, কারণ চাকরি করবি না। আমি বলি কেন, চাকরি আমি আজকে 12 বছর ধরে করি, আমার লাইফটা শেষ করে দিতে, আমার তো চাকরি করে খেতে হবে, আমার বাবা নাই, আমার এই বাচ্চাটা কে দেখবে, আমার এই অবস্থা। এবার প্রবাসের খবর। কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিউ ইয়র্কে চালু হয়েছে সিটি আইডি কর্মসূচি। নিউ ইয়র্ক সিটিতে নির্ভয়ে নির্বিঘ্নে বসবাস, নগর সরকারকে কর প্রদান, ভোটাধিকার সহ বৈধতা অর্জনের ক্ষেত্রে এই পরিচয়পত্র বিভিন্ন সুবিধা দেবে বলে অভিমত সংশ্লিষ্টদের। তাই বাংলাদেশি অভিবাসীদেরকেও পরিচয়পত্র গ্রহণের এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার নিশা আগারওয়াল। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিশোর পাঠানো তথ্য আর ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সরকারি হিসাব অনুযায়ী নিউ ইয়র্কে মোট বাসিন্দার সংখ্যা প্রায় 85 লাখ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণকারী বাসিন্দা রয়েছেন 29 লাখ, আর কাগজপত্রহীন অভিবাসীর সংখ্যা প্রায় 5 লাখ। এই বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার নিশ্চিতকরণে পরিচয়পত্র বা সিটি আইডি দেওয়ার উদ্যোগ নিয়েছেন নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ। বৈধ অবৈধ নির্বিশেষে সব প্রবাসী বাঙালিদের এই সিটি আইডি গ্রহণের আহ্বান জানিয়েছেন কমিউনিটির সদস্যরা। যে কোনো ক্ষেত্রে একটা অগ্রাধিকারটা পাবে সে, যদি সিটিআইডি সে করে। আর যদি সিটিআইডি না করে, সেই ক্ষেত্রে সে যদি কখনো কোনো বিপদগ্রস্ত হয়, পুলিশের কেস হয় বা যে কোনো অ্যাক্সিডেন্টের যে ব্যাপারগুলো হয়, সেই ক্ষেত্রে কেউ তাকে ট্রেস করতে পারবে না। হেলথ ইন্স্যুরেন্সের বা হেলথ কার্ডের একটা ব্যাপার থাকে, ওটা বিনামূল্যে আমরা এই হেলথ সুবিধাগুলো নিতে পারি। আমি মনে করি এটা একটা গুড অপরচুনিটি ফিউচারের জন্য অলসো। এটা আপনার ডকুমেন্ট করার ক্ষেত্রে যারা আনডকুমেন্টেড আছে তাদের জন্য বেটার একটা ইম্প্যাক্ট পড়বে আর কি। বিভিন্ন সুবিধা পেতে সবারই এই সুবর্ণ সুযোগ কাজে লাগানো উচিত বলে সময় টেলিভিশনকে জানালেন নিউ ইয়র্কের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার নিশা আগারওয়াল। পরিচয়পত্র সংগ্রহের জন্য সব অভিবাসীদের নির্ভয়ে আবেদনের আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কবাসীর জন্য এই সিটি আইডি খুবই গুরুত্বপূর্ণ। এতে নিউ ইয়র্কে অভিবাসী সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি সবারই নাগরিকত্ব লাভের সুযোগ তৈরি হবে। সিটি আইডি সংগ্রহের ক্ষেত্রে কোনো বৈধ কাগজপত্র আছে কি নেই সে ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন করা হয় না, তাই ভয়ের কিছু নেই। অভিবাসী বহুল শহর কুইন্সবোরোর প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টসও সময় টেলিভিশনের কাছে তুলে ধরেন এই পরিচয়পত্রের গুরুত্বের কথা। বৈধ কাগজপত্র থাক বা নাই থাক, নিউ ইয়র্কে বসবাসরত প্রত্যেক নাগরিকের অবশ্যই সিটি আইডি নিতে হবে, কারণ সরকারি বেসরকারি ভবন সহ সন্তানদের পাবলিক স্কুলে যাতায়াতে পরিচয়পত্র ছাড়া প্রবেশাধিকার থাকবে না। আমি মনে করি সিটি আইডি নিলে সবাই লাভবান হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অভিবাসন আইন সংস্কার ও অভিবাসীদের বৈধতার পক্ষে ডেমোক্রেট দলীয় কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, অভিবাসী সমস্যার স্থায়ী সমাধানে সিটি আইডি কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক শহরে এই পরিচয়পত্র কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। অস্থায়ী সমাধান হলেও এই পরিচয়পত্র নেওয়া সবার জন্য জরুরি। গত বছরের মাঝামাঝি সময় শুরু হওয়া এই কর্মসূচির আওতায় 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ অবৈধ মোট 6,70,000 নিউ ইয়র্কবাসী সিটি আইডি নিয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশের তথ্য দপ্তর। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 5 দশকের বৈরিতার অবসান ঘটিয়ে অবশেষে কিউবায় ঐতিহাসিক সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সফর সঙ্গী হিসেবে আছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও 2 মেয়ে সাশা ও মালিয়া। রোববার প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী বিমানটি হাভানার জোস মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ও হাভানায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স। হাভানায় পৌঁছেই দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ওবামা। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট ওবামাকে বিমানবন্দরে রাউল ক্যাস্ট্রো
নিজে স্বাগত না জানানোয় এই সফরকে যুক্তরাষ্ট্রের জন্য উপহাসমূলক বলে টুইট করেছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ওবামা তাৎপর্যপূর্ণ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে। 2014 সালের ডিসেম্বরে দেশ দুটির প্রেসিডেন্ট কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে সম্মত হন। 88 বছর পর এই প্রথম কোনো প্রেসিডেন্ট কিউবা সফরে গেলেন। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিষিদ্ধের সিদ্ধান্তের রিভিউ আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এর ফলে বোলিং অ্যাকশনের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে অনুষ্ঠিত হবে শুনানি। সেই শুনানিতেই নির্ধারিত হবে তাসকিনের ভাগ্য। সিদ্ধান্ত নিয়েছি আমরা অ্যাজ পার রেগুলেশনস আমরা যে জুডিশিয়াল কমিশনারের কাছে যে রিভিউর জন্য যে দরখাস্ত করতে হয় আমরা সেটা করব। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয় আমরা চাচ্ছি যে তাসকিন টিমের সাথেই থাকুক। ভালো খেলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের কারণ হিসেবে বাজে ফিল্ডিংকে দায়ী করেছেন টাইগার সমর্থকরা। সেই সাথে দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে ওয়ার্ল্ড টি-20-র প্রথম 2 ম্যাচ হারলেও পরের ম্যাচগুলোতে টাইগাররা ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ তাদের। দলে নেই তাসকিন ও আরাফাত সানি, তাই টাইগারদের ম্যাচ পরিকল্পনা হয়তো ছিল কিছুটা ভিন্ন। কিন্তু ম্যাচ শুরুর আগে একাদশে তামিমের না থাকার সংবাদটি আহত করেছে এই টাইগার সমর্থকদের। এরপরও টস হেরে ব্যাট করতে নামা টাইগারদের 156 রানের লড়াকু পুঁজি। শক্তিশালী অজিদের বিপক্ষে জয়ের আশায় বুক বাঁধে টাইগার ভক্তরা। কিন্তু ম্যাচ শেষে গল্পে বিজয়ের হাসি হেসেছে অজিরা। আর হারার কারণ হিসেবে বাজে ফিল্ডিংকে দায়ী করলেন সমর্থকরা। প্রথমে যে ক্যাচটা মিস শেন ওয়াটসনের, শেষ দিকে আবারও ক্যাচ মিস। ফিল্ডিং মিস, তার চেয়ে আমার যেটা মনে হয় যে আমরা পাওয়ার প্লেতে 20 রান কম করে ফেলেছি। শেষ মুহূর্তে কিছু ফিল্ডিং মিস এবং একটা রান আউট মুশফিকিদের রান আউট মিস করলো, যার ফলে ম্যাচটা আর কি হেরে যেতে হলো। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন দল নির্বাচন নিয়ে। জানিয়েছেন এই ধরনের বড় আসরে অভিজ্ঞ খেলোয়াড়দের দিয়ে দল সাজানো উচিত। আমাদের দেশের কত ভালো ভালো প্লেয়ার এখনো বাইরে আছে, এর মধ্যে আমরা বারবার হুচট খেয়ে যাচ্ছি। টিম ম্যানেজমেন্টের বোঝা উচিত যারা ক্যারি করছে এগুলো। আমরা আশা করব যে সামনে ভবিষ্যতে বিসিবি সুন্দর করে টিম সাজাবে এবং সেইখানে অনেক ভালো খেলোয়াড় আছে, সেই খেলোয়াড়দের নিয়ে আসবে। হেরে যাওয়া ম্যাচের মাঝেও আশার আলো দেখছেন ভক্তরা। এক বাক্যে তাদের উত্তর, ভালোই খেলেছে মাশরাফির দল। তবে সামনের ম্যাচগুলোতে হতে হবে আরো সাবধানী। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আরাফাত সানি ও তাসকিনকে নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার ঢাকা ও চট্টগ্রামে মানববন্ধন করেছে দেশের ক্রীড়া সমর্থকরা। মানববন্ধন থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান টাইগার ভক্তরা। সানিয়া তাসকিনের নিষিদ্ধের অনাকাঙ্ক্ষিত এই ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিকেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রিকেট ভক্তরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। একই সময়ে ঢাকার পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সামনেও মানববন্ধন করেন ক্রিকেট প্রেমীরা। এ সময় টি-20 আসরে এই দুই প্রতিভাবান বোলারকে দ্রুত ফিরিয়ে আনতে পুনরায় বোলিং পরীক্ষা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। অবিলম্বে সানি তাসকিনের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের উদ্যোগ নেওয়া না হলে কঠোর অবস্থানে যাবার হুঁশিয়ারি দেন টাইগার সমর্থকরা। একটা পেসারের পক্ষে কখনোই 3 মিনিটের মধ্যে 10টা বাউন্সার দেওয়া কখনোই সম্ভব না। যেহেতু সন্দেহ প্রকাশ করেছেন, জিনিসটা আরো সুষ্ঠুভাবে জিনিসটা বিচার করা হোক। চেন্নাই না, আমরা চাচ্ছি আরো ভালো পর্যায়ে যে তাসকিনের বোলিংটা পরীক্ষা করা হোক। অবিলম্বে আইসিসির সাথে কথা বলে তাসকিনকে আমরা অতি অবিলম্বে ফেরত চাই এবং যে 3 বর্ডারের দেশ আছে ওদের ছাড়া অন্য একটি দেশে আইসিসি আমরা তোমাদেরকে মানি, বাট তোমরা যদি আমাদের পিতৃত্বশীল আচরণ করো অবশ্যই আমরা মানবো। বাট যদি তোমরা একচোখামূলক আচরণ করো, আমরা বাংলাদেশ থেকে এমন আন্দোলন করব, আইসিসি না ক্রিকেট পর্যন্ত সারা বিশ্বে ভেঙে যাবে। দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্ব আসর থেকে মাশরাফি বাহিনীর বিদায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে 3 উইকেটে হারল বাংলাদেশ। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার।
কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। সহিংসতা হলে দায় নিতে হবে পুলিশ ও রিটার্নিং অফিসারকে, বললেন সিইসি। ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধে নবনিযুক্ত গভর্নরের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের নির্বাহীদের বৈঠক। নিরাপত্তা ঝুঁকি কমাতে একই সঙ্গে কাজ করার সিদ্ধান্ত। বাংলাদেশে দুটি গভীর সমুদ্র বন্দর নির্মাণে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন, জানালেন রাষ্ট্রদূত। বললেন চলতি বছরই এদেশে বিনিয়োগ বাড়বে, আগ্রহ দেখালো ভারতও। এবং লুই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশার সন্ধান ফিরিয়ে আনা হবে 1.5 মাসের মধ্যে, জানালেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।